Hello, my dear students. Welcome back to this special English class from home. In my last class, I have started discussing the poem Sonnet number 18 by William Shakespeare. In that class, I actually made an introduction. I told you a few words about the poet himself. Then I discussed the meaning and the definition and the origin of sonnets. I also told you about the classification of sonnets, that is Shakespearean sonnet and Petrarchan sonnet. And finally, I told you about the form and the rhyme scheme of Shakespearean sonnet. And I explained the Shakespearean sonnet's rhyme scheme by reading out this particular poem, Sonnet 18. Okay, so today I shall start from where I have left behind in my last video. So get ready with an exercise book, a pen, and of course your textbook that should be open at this poem. Okay. Today, first we will tell you about the theme of this poem. In this poem, Shakespeare actually paid a glowing tribute to the beauty of a dear friend of his. And in doing so, he actually immortalized the beauty of his beloved friend. And in this process, he also expressed his supreme confidence in his own art, in his own poetic genius. অর্থাৎ এই কবিতায় কবি তার একজন প্রিয় বন্ধুর যে সৌন্দর্য তার প্রশংসা করে কবিতাটা লিখেছেন, এবং শুধু তাই নয়, এই কবিতার মধ্যে দিয়ে তিনি তার বন্ধুর যে সৌন্দর্য সেটাকে অমরত্ব দান করেছেন। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিম অফ দ্য পোয়েম। কিন্তু ওয়ান কোয়েশ্চেন অ্যারাইজেস ইন ইউর মাইন্ড, দ্যাট ইজ হু ওয়াজ দ্যাট গ্রেট ফ্রেন্ড অফ শেক্সপিয়ার? শেক্সপিয়ারের সেই প্রিয় বন্ধুটি কে, যাকে নিয়ে, যার সৌন্দর্যকে অমরত্ব দিয়ে শেক্সপিয়ার একটা কবিতাই লিখে ফেললেন। এখন শেক্সপিয়ার নিজে কিন্তু বলে যাননি যে সেই বিশেষ বন্ধুটি কে, কোথাও তিনি বলে যাননি। বাট মেনি শেক্সপিয়ারিয়ান স্কলার্স বিলিভ দ্যাট আর্ল অফ সাদাম্পটন ওয়াজ দ্যাট ফ্রেন্ড। অ্যাকচুয়ালি আর্ল অফ সাদাম্পটন ওয়াজ এ ফ্রেন্ড অ্যান্ড পেট্রন অফ শেক্সপিয়ার, অ্যান্ড হি ওয়াজ এ ভেরি হ্যান্ডসাম ইয়াং ম্যান। কিন্তু এর কোনো কংক্রিট এভিডেন্স নেই। শেক্সপিয়ার নিজে কিন্তু বলে যাননি যে কোন বন্ধুকে উদ্দেশ্য করে তিনি এই কবিতাটি লিখেছিলেন। নাও we'll read out the poem and give you the line by line meaning. I will try to make you understand the meaning of each sentence or each line of that poem. The Shakespeare actually in this poem directly addresses his friend. এই কবিতা কিন্তু শেক্সপিয়ার তার বন্ধুকে সরাসরি সম্বোধন করে কবিতাটা শুরু করছেন। And he begins the poem with a rhetorical question. তিনি শেক্সপিয়ার এই কবিতাটা শুরু করছেন একটা রেটোরিক্যাল প্রশ্ন দিয়ে। রেটোরিক্যাল কোশ্চেনের মানে কি না, রেটোরিক্যাল কোশ্চেন বলতে বোঝায় সেই প্রশ্নটা যে প্রশ্নের উত্তর বলে দেওয়ার দরকার হয় না, দ্য অ্যান্সার ইজ ভেরি অবভিয়াস। ঠিক আছে, যে প্রশ্নটা উনি করছেন সেই প্রশ্নটা উত্তর ডাইরেক্ট না বলে সেটা বোঝা যাচ্ছে উত্তরটা কি। তো লেট আস রিড দ্য ফার্স্ট কোয়াট্রেন। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a date. Shall I compare thee to a summer's day? This is the first line. আমি কি তোমাকে তুলনা করবো একটা গ্রীষ্মের দিনের সাথে? এখানে দেখো দি বলে একটা শব্দ আছে, THW. দি মিনস ইউ, মানে তোমাকে। দি ইজ হিয়ার দ্য অবজেক্ট অফ দি ওয়ার্ড ভার্ব কম্পেয়ার। তৎকালীন যুগে মানে শেক্সপিয়ারের আমলে বা এলিজাবেথিয়ান পিরিয়ডে ইংলিশ এইভাবে লেখা হতো, দাও, THOU, দাও মানে তুমি, ইউ, এবং দাওটা ইউজ করা হতো সাবজেক্ট হিসাবে, আর অবজেক্ট হচ্ছে দি। তাহলে আমি কি তোমাকে তুলনা করব একটা গ্রীষ্মের দিনের সাথে? মনে রাখতে হবে দের ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য সামার ডে অফ ইংল্যান্ড অ্যান্ড দ্য সামার ডে অফ ইন্ডিয়া। আমাদের দেশে গ্রীষ্মকাল মানে একটা প্রচণ্ড দাবদাহ, অসহ্য লাগে, আর গ্রীষ্মকাল অনেক দিন ধরে চলে, মার্চের শেষ থেকে জুন মাস পর্যন্ত টানে। ওদের দেশে গ্রীষ্মকাল খুব অল্প সময়ের জন্য থাকে এবং ওটা শীত প্রধান দেশ, তাই সামার্স ডে মিনস এ ভেরি এনজয়েবল অ্যান্ড প্লেজেন্ট ডে।
সামার্স ডে মিনস এ ব্রাইট সানি এনজয়েবল প্লেজেন্ট ডে ওদের দেশে। তাই বলছে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে কি আমি তোমার তুলনা করব? এই দিস ইজ দ্য রেটোরিক্যাল কোয়েশ্চেন উইথ হুইচ দ্য পোয়েম বিগিনস। কিন্তু সেকেন্ড লাইন এই পোয়েট বলছেন, দাও আর্ট, দাও মানে একটু আগে আমি বললাম ইউ মানে তুমি, দাও আর্ট, এ আর টি, আর্ট মিনস আর, এ আর ই, তখনকার দিনে আর যেটা আমরা ভার্ব এ আর ই আর বলি, সেই আর্টের তখন ইংলিশে তখন লেখা হতো আর্ট, এ আর টি, আর্ট বলে। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি হচ্ছে অনেক বেশি সুন্দর, মোর লাভলি, মোর বিউটিফুল অ্যান্ড মোর টেম্পারেট, টেম্পারেট মিনস মডারেট, মাইল্ড। গ্রীষ্মর দিন কোনো দিন গ্রীষ্মকালে প্রচণ্ড গরমও লাগে, সেটা তখন আনবিয়ারেবল হয়ে যায়, অসহ্য হয়ে যায়, কিন্তু তুমি হচ্ছে সেই সামার্স ডে থেকে অনেক বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট মানে ইউ আর মোর মাইল্ড অ্যান্ড মডারেট, ইউর বিউটি ইজ মোর মাইল্ড অ্যান্ড মোর মডারেট, অর্থাৎ তোমার সৌন্দর্যের মধ্যে একটা স্নিগ্ধতা আছে, ইউ হ্যাভ এ সিরেনিটি অ্যাবাউট ইউর বিউটি। তাই শেক্সপিয়ার পরের লাইনেই কিন্তু বলে দিচ্ছেন যে না, সামার্স ডের সাথে আমি তুলনা করতে পারছি না, কারণ সামার ডেট থেকে তুমি অনেক বেশি সুন্দর আর অনেক বেশি শান্ত এবং অনেক বেশি মাইল্ড, স্নিগ্ধ, মডারেট। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, আর গ্রীষ্মকালে কী হয়, মাঝে মাঝে ঝোড়ো বাতাস বয়, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মানে মে মাস, বার্ডস মানে হচ্ছে ফুলের কুড়ি, সেই ফুলের কুড়িগুলোকে গ্রীষ্মকালের বাতাস, ঝোড়ো বাতাস অনেক সময় কাঁপিয়ে দেয় বা ঝরিয়ে দেয়, ঠিক আছে। তার মানে গ্রীষ্মের একটা সামার্স ডের একটা ডিস্ট্রাকটিভ দিকও আছে। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ ওল্ড টু শর্ট এ ডেট, এখানে একটা কথা আছে লিজ, এলিএস, লিজ মানে ধরো তুমি কোনো একটা প্রপার্টি ভাড়া নিচ্ছ বেশ কিছুদিনের জন্য, এই যে চুক্তিপত্র হলো বা যে চুক্তিটা করা হয় তাকে বলে লিজ নেওয়া। কোনো একজন বিজনেসম্যান ধরো দীঘায় গিয়ে একটা হোটেল খুলবেন, এবার হোটেলটা খুলবার জন্য তার দীঘায় একটা বাড়ি করতে হবে, তিনি একটা বাড়ি ওখানে লিজে নিলেন, অর্থাৎ তিনি 5 বছরের জন্য বাড়িটা নিয়ে নিলেন, আর 5 বছরের জন্য তিনি বছরে তাকে বাড়ির মালিককে টাকা দেবেন, এটাকে বলা হয় লিজ নেওয়া। আবার লিজে আরেকটা মানে আছে, যে জিনিসটা আমি লিজ নিলাম, যত দিনের জন্য লিজ নিলাম সেই টাইম পিরিয়ডটাকে আবার লিজ বলা হয়ে থাকে। তাই পোয়েট এখানে বলছে, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ ওল্ড টু শর্ট এ ডেথ, হ্যাথ মিনস হ্যাজ, HAS, ঠিক আছে। ওল্ড ইংলিশে হ্যাজকে হ্যাথ বলা হতো। তাহলে বলছে সামারের যে সময়কাল, গ্রীষ্মের যে সময়কাল, সেটা খুবই ছোট। সামার ইজ ভেরি ফ্লিটিং ইন ইংল্যান্ড, সেটা তৎকালীন যুগেও ছিল এখন, অর্থাৎ গ্রীষ্মকালের যে সময়কাল সেটা খুবই ছোট। সামার ইজ ভেরি, দ্য স্প্যান অফ সামার ইজ ভেরি শর্ট, এই লাইনটা এটাই মানে, ঠিক আছে। তাই এই ফার্স্ট স্ট্যান্জায় কবি কী করলেন, কবি একটা তুলনা দেওয়ার কথা বলেছিলেন যে সামার ডের সঙ্গে তার বন্ধু সৌন্দর্যের, কিন্তু আলটিমেটলি হি সেজ দ্যাটস দ্য পোয়েটস ফ্রেন্ডস বিউটি ইজ সুপিরিয়ার দেন দ্যাট অফ এ সামার্স ডে। So this is all about the first quatrain. Now come to the second quatrain. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course untrimmed. Sometime কখনো কখনো too hot the eye of heaven shines, eye of heaven, eye মানে চোখ আর heaven মানে হচ্ছে স্বর্গ, eye of heaven means সূর্যকে বোঝানো হচ্ছে। বলছে কখনো কখনো সূর্য প্রচণ্ড গরম হয়ে যায়, সূর্য খুব তীব্রভাবে কিরণ দিতে থাকে, ঠিক আছে। সামটাইমস ইন সামার টাইম দ্য সান বিকামস টু স্কর্চিং, টু বার্নিং, ইট শাইন্স ট্রিমেন্ডাসলি, প্রচণ্ডভাবে কিরণ দিতে থাকে এবং সেটা প্রচণ্ড অসহ্য হয়ে যায়, প্রচণ্ড গরম লাগে আমাদের, ঠিক আছে। অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেকশন ডিমড, আবার কখনো কখনো দেখা যায় তার যে গোল্ড মানে সোনালি যে তার যে রং, কমপ্লেকশন মানে কালার, সেটা আবার নিষ্প্রভ হয়ে আসে, ডিমড হয়ে যায়। অর্থাৎ সামার্স ডের যে বিউটি সেটা কিন্তু ইনকনসিস্টেন্ট, কখনো সেটা তীব্রভাবে দাবদাহ দিচ্ছে, আবার কখনো কখনো সেটা নিষ্প্রভ হয়ে যাচ্ছে। কী করে নিষ্প্রভ হয় না, গ্রীষ্মকালে ইংল্যান্ডে হয়, আমাদের দেশে মাঝে মাঝে দেখবে মেঘ এসে যায়, এসে ঝড় বৃষ্টি হয়, সূর্য মেঘের আড়ালে চলে যায়, তখনই বলা হচ্ছে সো ওয়েন দ্য sun is covered by clouds, stormy clouds in summer time, its complexion gets dimmed, এর রংটাও তখন ডিমড হয়ে যায়, এর কালারটা সে সোনালি কালার আর থাকে না, সূর্যকে আর দেখাই যায় না, নিষ্প্রভ হয়ে যায়, সেই কথাটা বলছে। অর্থাৎ সামার ডের যে ইনকনসিস্টেন্স
ইনকনসিস্টেন্সি, সেটা উনি বলছেন। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। আর এটা নেচারের, প্রকৃতির এটাই নিয়ম যে এভরি ফেয়ার মানে প্রত্যেকটা বিউটিফুল জিনিস, প্রত্যেকটা সুন্দর জিনিস তার চরম সৌন্দর্যের যে অবস্থা তার থেকে তার কিন্তু পতন হয়, ডিক্লাইন করে। ডিক্লাইন মানে নেমে আসা, ওর সেন্স খারাপ হয়ে যাবে। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার সৌন্দর্য চিরকালের জন্য স্থায়ী। কোনো একজন ধরো সুপারস্টার, তার ইয়ং এজে, ফিল্মের কোনো একজন সুপারস্টার, তার ইয়ং এজে হি ইজ ভেরি বিউটিফুল, ভেরি হ্যান্ডসাম, her fans are get attracted to him. কিন্তু with ages, with the passage of time, he gets old and he started losing his beauty, his charm. এটা প্রকৃতির ধর্ম। তো পোয়েট সেটাই বলছেন যে প্রত্যেকটা সুন্দর জিনিস কিন্তু আস্তে আস্তে তার সৌন্দর্য, একটা সময় আসে তার সৌন্দর্য সে হারাতে চলে, সেটা হারাতে থাকে। আর কীভাবে? বাই চান্স। কখনো কখনো সৌন্দর্য হারায় কীভাবে? বাই চান্স, বাই মিসফরচুন, বাই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাবশত, দুর্ভাগ্যবশত হতে পারে। আর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, নেচারের যে গতিপথ সেটা সবসময় চেঞ্জিং, প্রকৃতির যে গতিপথ সেটা সবসময় প্রতিনিয়ত সেটা চেঞ্জ হচ্ছে, এবং সেটা আনট্রিমড। আনট্রিমড মানে সেটাকে কাটছাট করা যায় না, সেটা আনচেঞ্জেবল, আনচেঞ্জড। প্রকৃতির যে পরিবর্তনশীল নিয়ম সেটা হচ্ছে অপরিবর্তনীয়। দ্য চেঞ্জিং কোর্স অফ নেচার ইজ আনচেঞ্জড। এবং এই নিয়মের বশবর্তী হয় পৃথিবীর প্রতিটা সুন্দর জিনিস কিন্তু তার সৌন্দর্যকে হারায়। তাই সামার্স ডেওরও তার সেরা সৌন্দর্যকে হারায়। ঠিক আছে, এইটাই হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডার যে আইডিয়াটা এখানে এইভাবে তিনি বলেছেন। নাও কাম টু দ্য থার্ড স্ট্যান্ডার অর থার্ড কোয়াট্রেন। But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou owest, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. But মানে কিন্তু, thy মানে your eternal summer shall not fade, তোমার eternal means শাশ্বত, eternal means perpetual or endless, তোমার যে শাশ্বত সামার, তোমার সামার মানে এখানে সামার বলতে ইউথকে বোঝানো হয়েছে, তোমার যে যৌবনকাল। ঠিক আছে, ইংলিশ পোয়েট্রিতে অনেকবারই এই ব্যাপারটা বলা হয় যে যে চাইল্ডহুডকে তুলনা করা হয় নেচারের স্প্রিংয়ের সাথে, স্প্রিং সিজনের সাথে, বসন্তের সাথে। আর যে ইউথটাকে তুলনা করা হয় সামারের সাথে। আর মিডল এজটাকে তুলনা করা হয় অটামের সাথে, মানে শরতের সাথে। আর ওল্ড এজটাকে তুলনা করা হয় উইন্টারের সাথে। ঠিক আছে, তা বলা হচ্ছে বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার যে শাশ্বত যৌবনকাল মানে সামার মানে যৌবনকাল বা ইউথ, সেটা কোনোদিনই নিষ্প্রভ হবে না, এটা কোনোদিনই ফ্যাকাশে হয়ে যাবে না। ঠিক আছে, নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট, আর যে সৌন্দর্য ওস্ট মিনস অ্যাকচুয়ালি ওনস্ট। এখন যেটাকে আমরা বলি OWN, ওন, মানে কোনো কিছু আমার অধিকারে থাকে। আই ওন এ পেন, যেমন আমি বলছি আই ওন দিস পেন, এই পেনটা আমার অধিকারে আছে। সেই ওনটাকে তখন ইংলিশে বলা হতো ওনস্ট। তুমি যে সৌন্দর্যের অধিকারী, সেই সৌন্দর্য তুমি কোনোদিনই হারাবে না। এটা পোয়েট তার বন্ধুকে উদ্দেশ্য করে সরাসরি বলছেন, নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওনস্ট, তুমি তোমার সেই অধিকারটাকে, সেই পজেশনটাকে, তুমি তোমার সেই সৌন্দর্যটাকে কোনোদিনই হারাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারস্ট ইন ইজ শেড, আমরা সবাই জানি যে জন্মালে কিন্তু মরতে হবে। ঠিক আছে, এভরিওয়ান ডেথকে এখানে কবি পার্সনিফাই করেছেন। দি পোয়েট হ্যাজ পার্সনিফাইড ডেথকে একটা মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে, যে মানুষ, যে ডেথ কী করছে না, সে অহংকার করে বলছে, ব্র্যাক মানে বোস্ট, অহংকার করা। ডেথ এখানে অহংকার করে বলছে যে প্রত্যেকটা মানুষকে কিন্তু আমার ছায়ার তলায় এসে তাকে বিচরণ করতে হবে। ওয়ান্ডারেস্ট মানে ওয়ান্ডার, বিচরণ করা, এদিক ওদিক ঘুরে বেড়ানো। আর শেড মানে ছায়া। ডেথ সবসময় বলে কি যে এভরি হিউম্যান বিইং অর এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ টু ওয়ান্ডার ইন মাই শেড, প্রতিটা মানুষকে আমার ছায়ায় আসতে হবে, অর্থাৎ প্রতিটা মানুষকে মরতে হবে। কিন্তু পোয়েট বলছেন নর শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন এ শেড, মৃত্যু কখনোই দাবি করতে পারবে না যে তোমাকে তার ছায়ায় যেতে হবে, অর্থাৎ তুমি কোনোদিনই মরবে না, মৃত্যু কোনোদিনই তোমাকে তার ছায়ার মধ্যে আনতে পারবে না। কবি বলছেন, মানে কবি সরাসরি বলে দিচ্ছেন তুমি অমর থাকবে। কিভাবে? when in eternal lines to time thou growest, যখন এই ইটার্নাল লাইন্স, আমি যে কবিতার লাইনগুলো লিখেছি এই লাইনগুলো হচ্ছে ইটার্নাল, এটা শাশ্বত, পারপেচুয়াল, এন্ডলেস, এর কোনো শেষ নেই। যুগে যুগে মানুষ এই কবিতার লাইনগুলো পড়বে।
এবং এই লাইনগুলোর মধ্যে দিয়ে তুমি 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 ইউ উইল গ্রো ডে বাই ডে, তুমি বাড়বেই, তোমার কোনো দিন ধ্বংস হবে না, তোমার কোনো দিন মৃত্যু হবে না। কি এই কথাটার মানে কবি হয়তো এইভাবেই বলতে চেয়েছেন যে from time to time in future generations all people will read these eternal lines of mine, আমার এই শাশ্বত লাইনগুলো পড়বে, and they will come to know about your beauty, তারা তোমার সৌন্দর্য সম্পর্কে জানতে পারবে এবং তাদের মধ্যে দিয়ে তোমার সৌন্দর্য ক্রমশ তোমার সৌন্দর্যের কথা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়বে এবং তোমার সৌন্দর্য ক্রমশ বৃদ্ধি পাবে, তোমার সৌন্দর্য ধ্বংস হবে না, তোমার কোনোদিন মৃত্যু হবে না। থ্রু দিস ইটার্নাল লাইন্স অফ মাইন্ড ইউ উইল রিমেইন ইমমর্টাল, আমার এই শাশ্বত লাইনগুলোর মধ্যে দিয়ে তুমি কিন্তু চিরকালের জন্য অমর হয়ে থাকবে। এটাই গেল থার্ড স্ট্যান্সা আর থার্ড কোয়ার্ট্রেন্ট। নাও দি পোয়েট কামস টু দ্য কনক্লুডিং কাপলেট। আমি আগেই বলেছিলাম যে লাস্ট দুটো লাইনে পোয়েট শেক্সপিয়ার কী করেছিলেন, তার এতক্ষণ যে আইডিয়াটা তিনি বলে এসছেন তার একটা কনক্লুশন টেনেছেন, তার একটা উপসংহার বা তার একটা সিদ্ধান্ত উপনীত হচ্ছেন। দেখা যাক এই কাপলেট উনি কী বলছেন। So long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. যতদিন so long as men can breathe, যতদিন মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নেবে, অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকবে, or eyes can see, মানুষ চোখ দিয়ে দেখতে পাবে, অর্থাৎ পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে, পৃথিবীতে যতদিন মানুষের অবস্থান, মানুষের অস্তিত্ব থাকবে, so long lives this, ততদিন এইটা বেঁচে থাকবে। দিস মানে এই পোয়েমটার কথা বলা হচ্ছে, দিস ভেরি পোয়েম, সনেট নাম্বার 18, এই সনেট 18 ততদিন বেঁচে থাকবে যতদিন পৃথিবীতে মানবজাতি বেঁচে থাকবে, যতদিন পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব থাকবে। সো লং দের ইজ দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস অন দিস আর্থ, দিস পোয়েম অফ মাইন উইল রিমেইন ইমমর্টাল, আমার এই কবিতাটা কিন্তু অমর হয়ে থাকবে, ততদিন মানুষ এটা পড়বে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এই কবিতাটা তোমাকে, দি মিনস তোমাকে, আগেই বলেছিলাম ইউ, এই কবিতাটা কিন্তু তোমাকে জীবন দিতে থাকবে। অর্থাৎ পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে, so long there is the cultivation of poetry in this earth, people will read this poem and they will come to know about your beauty, and your beauty will remain immortal through these lines of mine. অর্থাৎ যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে ততদিন তারা আমার এই কবিতাটা পড়বে, আর ততদিন তোমার সৌন্দর্যের কথা পৃথিবীবাসী জানতে পারবে। এইভাবে পোয়েট শেক্সপিয়ার, দ্য বার্ড অফ অ্যাভন, has immortalized the beauty of his beloved friend, and in these lines also the poet has expressed his supreme confidence in his own poetic genius. এই কবিতার মধ্যে কবি কিন্তু তার যে কবিত্ব প্রতিভা, তার প্রতি তার যে আত্মবিশ্বাস যে এটা একদিন ক্লাসিক হয়ে যাবে, যুগে যুগে মানুষ, বছর পর বছর মানুষ কিন্তু এই কবিতাটা পড়বে, এই ব্যাপারে তিনি যে একদম কনফিডেন্ট ছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন, সেটাও প্রকাশ করেছেন। যদিও সেটাই কিন্তু এই কবিতাটার মূল বিষয় না। দ্য মেন থিম অফ দি পোয়েট ইজ, অফ দিস পোয়েম ইজ দ্য ইমমর্টালাইজেশন অফ হিজ পোয়েটস বিউটি থ্রু দিস পোয়েম, অফ হিজ পোয়েটস ফ্রেন্ডস বিউটি থ্রু দিস পোয়েম। এইভাবে পোয়েট তার প্রিয় যে বন্ধুর যে সৌন্দর্য, তাকে তার এই লাইনগুলোর মধ্যে দিয়ে চিরকালের জন্য শাশ্বত অমর করে রেখে গেলেন। এবার তোমরা একটা চিন্তা করে দেখো, ইন 1616 উইলিয়াম শেক্সপিয়ার পাস্ট অ্যাওয়ে, 1616 সালে কিন্তু কবি মারা গেছেন। এটা হচ্ছে 2020। শেক্সপিয়ারের মৃত্যুর কত বছর পার হয়ে গেছে? 404 বছর পার হয়ে গেছে। এখনও কিন্তু এই কবিতাটা আমি তোমাদের পড়াচ্ছি, এখনও সারা পৃথিবীতে এই কবিতাটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ানো হয়। সারা পৃথিবী জুড়ে যেখানে ইংলিশ লিটারেচার পড়ানো হয় বা যেখানে সাহিত্য পড়ানো হয়, এই কবিতাটা পড়ানো হয়ে থাকে। সো হোয়াট এভার শেক্সপিয়ার had told in those days become true, it becomes true, সেটা কিন্তু সত্যি হয়ে গেছে। শেক্সপিয়ার কিন্তু অহংকার করেননি, বরং তিনি তার আত্মবিশ্বাসটাকে প্রকাশ করেছিলেন, সেটা আজকের যুগেও সেটা শাশ্বত। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পোয়েম। আশা করি তোমরা এটা বুঝতে পারবে, কারণ আমি চেষ্টা করেছি যথেষ্ট সহজ করে, যতটা সহজ করা যায় ততটা সহজ করে এই কবিতাটার মানে তোমাদের কাছে উপস্থাপিত করার জন্য। নাও কাম টু দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স। হায়ার সেকেন্ডারিতে 3 ধরনের প্রশ্ন থাকে, আমি আগেই বলেছি। প্রথমে এক ধরনের প্রশ্ন হচ্ছে মাল্টিপল চয়েস, একটা কোশ্চেনের 4টে উত্তর দেওয়া থাকবে, যেটা ঠিক হবে সেটা তোমাকে বলতে হবে, সেটা পিক আপ করতে হবে বা টিক দিতে হবে।
সেটা পোয়েমটা তোমরা ভালো করে পড়লেই পারবে। দেন কাম টু দ্য সেকেন্ড টাইপ অফ কোয়েশ্চেন্স, দ্যাট ইজ শর্ট আনসার টাইপ, যেটা একটা সেন্টেন্সে উত্তর দিতে হয়। যেমন এরকম প্রশ্ন হায়ার সেকেন্ডারিতে অনেকবার এসছে যে হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য আই অফ হেভেন মিন। আই অফ হেভেন মিন বলতে কি বোঝাচ্ছে? তোমরা বলতে হবে দ্য ফ্রেজ দ্য আই অফ হেভেন মিনস দ্য সান, এরকম। বা এরকম আসতে পারে যে লাস্ট লাইনটা থেকে আসতে হচ্ছে যে সো লং লিভস দিস, হোয়াট ডাজ দিস রেফার টু? দিস রেফার্স টু দিস পার্টিকুলার পোয়েম সনেট নম্বর 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই কথাটুকু বললেই হয়ে যাবে। অর্থাৎ তোমাকে লাইন বাই লাইন কবিতাটা পড়লেই তুমি প্রশ্নের অবজেক্টিভ হতো। কিন্তু শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কিন্তু কারেক্ট সেন্টেন্সে লিখতে হবে, গ্রামাটিক্যালি কারেক্ট একটা সেন্টেন্স লিখতে হবে, একটা সেন্টেন্সে আনসারটা করতে হবে। এবার আসছি ব্রড কোশ্চেন্স। ব্রড কোশ্চেনের জন্য তোমরা যদি এই পোয়েমটা খুব ভালো করে সাবস্টেন্সটা তৈরি করো, তাহলে আমি আশা করব যে কোনো প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। সাবস্টেন্সটার জন্য তোমাদের কী করতে হবে, আমি যে আজকে পড়াবার সময় ইংলিশে যে কথাগুলো বললাম সেগুলো থেকে তোমরা যদি লিখে নাও, তুমি সাবস্টেন্সটা লিখে নিতে পারবে। এছাড়া ইউ ক্যান রিড দ্য সাবস্টেন্স অ্যাট দ্য এন্ড অফ দিস বুক। দ্য এডিটার্স অফ দিস বুক হ্যাজ গিভেন আ সাবস্টেন্স অফ দিস পোয়েম। এই বইটা তোমার যে টেক্সট বইয়ের শেষে দেখবে সনেট নাম্বার 18 একটা সাবস্টেন্স দেওয়া আছে। সেটাও তোমরা যদি ভালো করে পড়ে নাও, তাহলে সাবস্টেন্সটা তোমাদের তৈরি হয়ে যাবে। আর যে কোনো লাইন তুলেই থেকে এখান থেকে কিন্তু ব্রড কোশ্চেন আসে। যেমন ধরো থার্ড কোয়ার্টারেন থেকে একটা কোশ্চেন ধরো এলো, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। ঠিক আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডাই মিন? হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইটার্নাল সামার মিন? ঠিক আছে, হাউ ডিড দ্য পোয়েট কনক্লুড হিজ সনেটটাকে কীভাবে কনক্লুড করলেন? এইভাবে। অর্থাৎ যে কোনো লাইন তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে। কিন্তু আমি যেভাবে আজকে পড়িয়েছি সেটা যদি তোমরা ভালো করে বুঝে এবং টেক্সটটা ভালো করে পড়ো এবং সাবস্টেন্সটা ভালো করে লেখো, then I am sure you will be able to answer any questions that may come from this poem. So now what you have to do is watch this video carefully and if required repeatedly, then listen to me very minutely and go through the poem. I am sure you will be able to comprehend the theme and the general idea of the poem, general meaning of the poem. So with this, this video lesson comes to an end. Wait for my next video. Stay safe, stay indoors. Till then, ciao.